আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। সবাইকে আবারও স্বাগতম বিন্যাস ও সমাবেশের লেকচার নাম্বার 3-তে। তো আজকে আমরা খুব ভাইটাল একটা জিনিস শিখব, সেটা হচ্ছে কখন বিন্যাস কখন সমাবেশ। আজকে বেসিক্যালি তোমাদেরকে আমি কিছু বেসিক কথাবার্তা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, ঠিক আছে? তো তোমরা একটু খাতায় লিখে নাও, কখন বিন্যাস কখন সমাবেশ। আমাদের বাংলাদেশের স্টুডেন্টদের একটা মেন প্রবলেম হলো এটা, যে এই অধ্যায়টা সম্পূর্ণরূপে কমপ্লিট করার পরও আমরা বুঝতে পারি না কখন আসলে বিন্যাস হবে, কখন আসলে সমাবেশ হবে। তো আমি লিখে রাখছি কখন বিন্যাস আর কখন সমাবেশ। তোমরা খুব মনোযোগ দিয়ে একটা কথা শোনো, সেটা হচ্ছে যদি অর্থের পরিবর্তন হয়ে যায় তাহলে সেটা বিন্যাস, আর যদি অর্থের পরিবর্তন না হয়ে সেম জিনিস নির্দেশ করে, সে সেম জিনিস বোঝায়, তাহলে সেটা সমাবেশ। ওকে, একটু উদাহরণ দিই তাহলে ভালো বুঝতে পারবা তোমরা। ওকে, ঠিক আছে, লক্ষ্য করো আমি একটা ওয়ার্ড লিখলাম ড্রিম। দেখো তো, ড্রিমে যদি আমি এই বর্ণগুলা একটু চেঞ্জ করি, ইন্টারচেঞ্জ করি, অর্থাৎ এটা যদি আমি সাজাই, তাহলে এইটার অর্থ কি আর ঠিক থাকবে? যেমন ডি আর আর এর মধ্যেই যদি চেঞ্জ করি, আর ডি ই এ এম, দেখো তো ড্রিম অর্থ ছিল স্বপ্ন। এখন কি এটা দ্বারা স্বপ্ন বোঝায়? না, এটা দ্বারা স্বপ্ন বোঝায় না, এটা অন্য কোনো কিছু বোঝায়। আমি জানিও না এটার কোনো অর্থ আছে কিনা। বা আর একটু যদি চেঞ্জ করি, এম আগে নিয়ে আসলাম আর ডি কে পরে নিয়ে গেলাম, এম আর ই এ ডি, দেখো তো ড্রিম দ্বারা যেটা বোঝায় এখন কি সেটাই বোঝাচ্ছে? না, ড্রিম দ্বারা যেটা বোঝায় এখন কিন্তু সেই জিনিসটাই বোঝাচ্ছে না, এটা অন্য কিছু নির্দেশ করতেছে। তার মানে আমরা দেখলাম এখানে অর্থের পরিবর্তন হয়ে যাচ্ছে। আর অর্থের পরিবর্তন হয়ে গেলে আমি তোমাদেরকে কেবলই কি বলেছি, অর্থের পরিবর্তন হয়ে গেলে সেটা বিন্যাস, আর অর্থের পরিবর্তন না হলে সেটা কি? সমাবেশ। তো যেহেতু এখানে অর্থের পরিবর্তন হয়েছে, তার মানে এটা শব্দ গঠনের অঙ্ক। শব্দ গঠন আসলে পড়বে বিন্যাসের মধ্যে। আমরা লিখবো, একটু পর লিখবো সারাংশটা, আপাতত বুঝে রাখি। তার মানে এটা অর্থের পরিবর্তন হয়েছে, অর্থাৎ এইভাবে কোনো শব্দকে যদি আমরা এইভাবে সাজাই তাহলে সেটা বিন্যাসের মধ্যে অন্তর্গত হবে। এবার আমি লিখলাম 68। 68 অর্থাৎ 60 থেকে 8 বেশি বোঝায়। 68 যা বোঝায়, এবার এটাকে আমি চেঞ্জ করলাম, লিখলাম 86। 68 দ্বারা যা বোঝায় 86 দ্বারা কি সেটাই বোঝায়? না, সেটা বোঝায় না, এটা দ্বারা অন্য কোনো কিছু বোঝাচ্ছে। ঠিক আছে, এটা 86 অর্থাৎ 8-এর থেকে 6 বেশি, আর এটা হচ্ছে 68, মানে 70 থেকে 2 কম, বা 60 থেকে 8 বেশি। দুইটা কিন্তু সেম জিনিস না, অর্থের পরিবর্তন হয়ে গেছে। অর্থের পরিবর্তন হয়েছে, তার মানে এটা বিন্যাসের অন্তর্গত। এটা সংখ্যা গঠন করলাম, এটা এক ধরনের সংখ্যা ছিল, এটা আর এক ধরনের সংখ্যা, এটা সংখ্যা গঠন। তাহলে সংখ্যা গঠনের যত অঙ্ক সবগুলো বিন্যাসের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। ঠিক আছে, তারপর আর একটা উদাহরণ দিই তোমাদেরকে। যদি আমি এরকম একটা ত্রিভুজ লিখি, দেখো এই ত্রিভুজের নাম দিলাম এবিসি ত্রিভুজ। এই ত্রিভুজটার নাম দিয়ে দিলাম এবিসি ত্রিভুজ, এ বি সি। এখন আমি লিখলাম সাপোজ ত্রিভুজ এ বি সি। দেখো তো এই ত্রিভুজকে বোঝাচ্ছে না? এই ত্রিভুজটাকেই কিন্তু বোঝাচ্ছে। এবার তুমি এবিসি ত্রিভুজ না লিখে তুমি লিখলা বিএসি ত্রিভুজ। দেখো তো ওই ত্রিভুজটাই কি বোঝাচ্ছে নাকি অন্য কোনো ত্রিভুজ বোঝাচ্ছে? না, এক্স্যাক্টলি সেম ত্রিভুজ বোঝাচ্ছে। তার মানে এক্ষেত্রে অর্থের কোনো পরিবর্তন হয় নাই। এক্ষেত্রে আমি এবিসি দ্বারা যেই ত্রিভুজকে বুঝিয়েছি, বিএসি দ্বারা তুমি সেই ত্রিভুজকেই বোঝাচ্ছ, অর্থের কোনো পরিবর্তন হয়নি এক্ষেত্রে। তার মানে এরকম ত্রিভুজ আকার বা চতুর্ভুজ আকৃতির, এক কথায় যত জ্যামিতিক শেপ আছে সবগুলা অর্থের কোনো পরিবর্তন হবে না। অর্থের পরিবর্তন না হলে তারা সমাবেশের অন্তর্গত হবে। আর একটা উদাহরণ দিই তাহলে ভালো বুঝবা। আমি একটা আমি একটা সরল রেখা আঁকালাম, বললাম এইটা হচ্ছে এ বি সরল রেখা। তো আমি লিখলাম এ বি রেখা। দেখো এ বি রেখা দ্বারা ওই সরল রেখাটাকেই বোঝানো হচ্ছে। এবার তুমি কি করলা? চেঞ্জ করে দিলা, এ বি না লিখে লিখলা বি এ রেখা। মানুষ কি অন্য কোনো রেখা বুঝবে বিয়ে দ্বারা? অন্য কোনো রেখা কিন্তু বুঝবে না। মানুষ বিয়ে দ্বারা ওই রেখাটাই বুঝতেছে। অর্থাৎ এ বি যেই সরল রেখা নির্দেশ করতেছে, বিও সেই সরল রেখা নির্দেশ করতেছে, একই জিনিস নির্দেশ করতেছে। আর একই জিনিস নির্দেশ করা মানে অর্থের কোনো পরিবর্তন হয় নাই।
এই ক্ষেত্রে ওই একই জিনিস বারবার আমরা পয়েন্ট পয়েন্ট আমরা বারবার এই একই জিনিসের দিকে পয়েন্ট করতেছি, তার মানে এটার অর্থের যেহেতু কোনো পরিবর্তন করে নাই, এটা হচ্ছে সমাবেশের অন্তর্গত। অর্থাৎ জ্যামিতিক যত শেপ আছে, সরল রেখা, ত্রিভুজ, চতুর্ভুজ, কর্ণ, যত শেপ আছে সবগুলা আসলে জ্যামিতিক যত শেপ সবগুলো সমাবেশের অন্তর্গত। ঠিক আছে, তাহলে আমরা এখন সুন্দর করে খাতায় লিখে রাখবো, সুন্দর করে এই ওয়ার্ডটা লিখে রাখবো, অর্থের পরিবর্তন হলে বিন্যাস, অর্থের পরিবর্তন না হলে সমাবেশ। এইবার আসো, তাহলে আমি একটু তোমাদেরকে সুন্দর করে নোট করে দিই। খাতার মাঝখান দিয়ে আমরা এইভাবে ভাগ করে নিব, এইখানে লিখবো বিন্যাস, বিন্যাস, আর এই পাশে লিখবো সমাবেশ, সমাবেশ। ঠিক আছে, আচ্ছা, তো আমরা কি দেখলাম? ড্রিমকে আমরা চেঞ্জ করে দেখেছিলাম, তার অর্থের পরিবর্তন হয়ে গেছিল, অর্থাৎ শব্দ গঠনের যত অঙ্ক আছে সবগুলা বিন্যাসের অন্তর্গত। তার মানে শব্দ গঠন, শব্দ গঠন, শব্দ গঠনের যত অঙ্ক আছে সব বিন্যাসের অন্তর্গত। তারপর আমি কি করছিলাম? 68কে চেঞ্জ করেছিলাম, সংখ্যা গঠনের যত অঙ্ক আছে, সংখ্যা গঠন, সংখ্যা গঠন, সংখ্যা গঠন, সংখ্যা গঠনের যত অঙ্ক আছে এগুলা বিন্যাসের অন্তর্গত। ঠিক আছে, এছাড়াও বলতে পারে বিন্যাস, পুনর্বিন্যাস, সাজাও, এই কথাগুলো থাকলে তাকে আমরা বিন্যাস বুঝবো। ঠিক আছে, তাহলে এই শব্দ গঠন, সংখ্যা গঠন কেন বিন্যাসের অন্তর্গত? তোমরা এটা কি বুঝলা? শব্দ গঠন, সংখ্যা গঠন করতে গেলে আসলে ভাবের চেঞ্জ হয়ে যায়, অর্থের চেঞ্জ হয়ে যায়, আর অর্থের চেঞ্জ মানেই কি? তোমাদের ভাইয়া কি বলছে? অর্থের চেঞ্জ মানেই সেটা বিন্যাস, আর অর্থের চেঞ্জ না হলে সেটা কি? সমাবেশ। যেমন একটু আগে আমরা দেখলাম যে অর্থের চেঞ্জ হয়েছিল না জ্যামিতিক শেপে, তার মানে জ্যামিতিক যত আকার আকৃতি বুঝাবে, জ্যামিতিক জ্যামিতিক যত আকার আকৃতি আছে সবগুলো সমাবেশের অন্তর্গত। সমাবেশের আর একটা উদাহরণ দিই। ধরে নাও তোমরা আমার সামনে 10 জন বসে আছো, আমার একটা ক্রিকেট টিম আছে, আমার ক্রিকেট টিমে 8 জন প্লেয়ার আছে, আমার লাগবে আর 3 জন প্লেয়ার। তো এই 10 জনের মধ্যে থেকে আমি 3 জন প্লেয়ার চুজ করব। ঠিক আছে, তো তোমাদের এই 10 জনের মধ্যে একটা ছেলে খুব ভালো ক্রিকেট খেলে, একটা মিডিয়াম ক্রিকেট খেলে, আর একটা মানে খুবই কম ভালো ক্রিকেট খেলে আর কি, মানে খারাপ ক্রিকেট খেলে। এক কথায় একজন হচ্ছে খুব ভালো ক্রিকেট খেলে, একজন এভারেজ বা মিডিয়াম, আর একজন খুবই কম ভালো ক্রিকেট খেলে। তো আমি বললাম যে তোমাদের এই 10 জনের মধ্যে যে সব থেকে ভালো ক্রিকেট খেলো সে চলে আসো। সে চলে আসলো। যে এভারেজ বা মিডিয়াম খেলো সে সামনে আসো, সে চলে আসলো। যে সব থেকে খারাপ খেলে সে চলে আসো সামনে, সে চলে আসলো। এই 3 জনকে নিয়ে আমি একটা টিম গঠন করলাম। ওকে, আচ্ছা, এবার পরদিন এসে আমি কি করলাম? আমি ওই 3 জনকে ডাকলাম উল্টাভাবে বা অন্যরকম ভাবে, একটু অন্যরকম ভাবে বললাম যে সব থেকে যে ভালো ক্রিকেট, সব থেকে যে খারাপ ক্রিকেট খেলে সে আসো। তাহলে লাস্টের জন চলে আসো। বললাম যে এভারেজ খেলে সে চলে আসো। তাহলে ওই যে দ্বিতীয় জন যে ছিল সে চলে আসবে। আর বললাম সব থেকে ভালো যে ক্রিকেট খেলো সে চলে আসো। এবার সে চলে আসবে। এবার বলো তো, গত দিনের 3 জনের সাথে আজকের দিনের 3 জনের কি কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই ভাই। আমি গতদিন যে 3 জনকে নিয়ে ক্রিকেট টিম গঠন করেছি, আজকেও সেম 3 জনকে নিয়ে ক্রিকেট টিম গঠন করছি। তার মানে এখানে অর্থের কোনো পরিবর্তন হয়নি। আর অর্থের পরিবর্তন না হলে সেটা কি বোঝায়? সেটা বোঝায় সমাবেশ। অর্থাৎ তোমরা মনে রাখবা, কমিটি, দল গঠন, এই জিনিসগুলো হচ্ছে সমাবেশের অন্তর্গত। কারণ কমিটি বা দল গঠন যখন করছি তখন ওই একই জিনিসগুলোকে নিচ্ছি, এরা চেঞ্জ হচ্ছে না, অর্থের কোনো পরিবর্তন আনতেছে না। তার মানে কমিটি বা দল গঠন, কমিটি গঠন বা দল গঠন, দল গঠন সমাবেশের অন্তর্গত। কমিটি, কমিটি গঠন, এগুলো হচ্ছে সমাবেশের অন্তর্গত। ঠিক আছে, এক কথায়, সহজ কথায় ভাই, কোনো একটা অঙ্ক পড়বো, পড়ার পর যদি দেখি অর্থের পরিবর্তন হয়ে গেছে, সেটা বিন্যাসের কনসেপ্ট দিয়ে সেটা অঙ্ক করব। আর যদি দেখি অর্থের পরিবর্তন হয় নাই, সেই একই জিনিস নির্দেশ করতেছে, তাহলে সেটা সমাবেশের কনসেপ্ট দিয়ে সেই অঙ্কটা করব। যদিও আমরা এখনো সমাবেশে যেতে পারিনি, এখনো আমরা বিন্যাসই পড়তেছি।
ঠিক আছে? তো আমরা দুই ধরনের বিন্যাস পড়েছি, একটা হচ্ছে পুনরাবৃত্তি ছাড়া বিন্যাস আর একটা পুনরাবৃত্তি সহ বিন্যাস। তো আজকে বলেছি বেসিক কিছু কথাবার্তা বলবো, এগুলো সবার জন্য লাগবে, ঠিক আছে? এগুলো সাধারণত সবাই আলোচনা করে না, বা আমরা অধিকাংশ ক্ষেত্রে স্টুডেন্টরা এগুলো মিস্টেক করে ফেলি, এই জন্য আমি জিনিসগুলো আগে ক্লিয়ার করে দিচ্ছি। এবার খাতায় লিখো কখন গুণ ও কখন যোগ, কখন গুণ ও কখন যোগ। ওকে, খাতায় তাহলে আমরা এখন কি লিখবো? কখন গুণ ও কখন যোগ। কখন গুণ করতে হবে, কখন গুণ আর কখন যোগ, এটা আমাদের হেডলাইন দিব। হেডলাইন দিয়ে এটা ভালো করে বুঝবো। এটাও আমি খুব সিম্পল একটা ওয়ার্ডের সাহায্যে তোমাদেরকে এক্সপ্লেন করে দিতে পারি, ঠিক আছে? সিম্পল একটা ওয়ার্ড তোমরা মনে রাখবে এইভাবে, যে ইনকমপ্লিট কাজ হলে, অর্থাৎ কাজটা যদি কমপ্লিট না হয়, ইনকমপ্লিট কাজ হলে তখন হবে সেটা গুণ। আর যদি দেখি কমপ্লিট কাজ, মানে কাজটা সম্পূর্ণ হয়ে গেছে, তখন সেটা করতে হবে যোগ, ঠিক আছে? আরো অন্যভাবে বলা যায়, তোমাদের বইপত্রে যেটা লেখা আছে সেটা হচ্ছে অনির্ভরশীল কাজ হলে করতে হবে যোগ, আর নির্ভরশীল কাজ হলে করতে হবে গুণ। এটা একটু কঠিন হয়ে গেল, আমি উদাহরণ দিই তাহলে ভালো বুঝবা তোমরা। আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই তোমাদেরকে। আচ্ছা, তাহলে আমি তোমাদেরকে কি বললাম? কমপ্লিট কাজ হলে সেটা হবে যোগ, আর ইনকমপ্লিট কাজ হলে সেটা হবে গুণ, ঠিক আছে? কমপ্লিট কাজ আর ইনকমপ্লিট কাজ একটু আমি তোমাদেরকে বুঝাই ফেলি। আচ্ছা, তো মনে করো এটা হচ্ছে রাজশাহী, এটা হলো ঢাকা, আর এইটা হলো কক্সবাজার। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো আমি লিখেছি এটা হচ্ছে রাজশাহী, এটা ঢাকা, এটা কক্সবাজার। তো রাজশাহী থেকে ঢাকা যাওয়ার একটা রুট আছে, এটা হচ্ছে বাই এয়ার। এবার বাই রেলেও রাজশাহী থেকে ঢাকা যাওয়ার একটা রুট আছে, এবং বাই বাসে যাওয়ারও একটা, রাজশাহী থেকে ঢাকা যাওয়ার একটা রুট আছে। এইভাবে একটা চিত্র আঁকালাম। দেখো, এ পথে আমি ঢাকা যেতে পারবো রাজশাহী থেকে, বি পথে আমি ঢাকা যেতে পারবো রাজশাহী থেকে, আবার আর পথেও আমি রাজশাহী থেকে ঢাকা যেতে পারবো, ঠিক আছে? এইবার এইখানে এটা দিলাম বাস নাম্বার 1, আর এটা হচ্ছে বাস নাম্বার 2। আমার উদ্দেশ্য হচ্ছে কক্সবাজার পৌঁছানো। তো আমি এই পথে যখন যাব, আমাকে প্রথমে যেতে হবে ঢাকা, তারপর ঢাকা থেকে যেতে হবে কক্সবাজার। ওকে, তো আমি ঢাকাতে পৌঁছেছি। এবার ঢাকাতে পৌঁছানোর পর আমি B1 নামের বাসেও কক্সবাজার যেতে পারি, B2 নাম্বার বাসেও কক্সবাজার যেতে পারি, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো তো তাহলে আমার এই যে উদ্দেশ্য কি, আমার উদ্দেশ্য হচ্ছে রাজশাহী থেকে কক্সবাজার যাওয়া, এটা আমার উদ্দেশ্য। সেটা হচ্ছে রাজশাহী টু কক্সবাজার, রাজশাহী টু কক্সবাজার, এইটা হচ্ছে আমার টার্গেট। ওকে, আমার উদ্দেশ্য হচ্ছে রাজশাহী থেকে কক্সবাজার যাওয়া। তো দেখো তো, রাজশাহী থেকে কক্সবাজার যাওয়ার পথে আমি ঢাকার উপর ডিপেন্ডেবল না? আমি কি ঢাকা না গিয়ে ডিরেক্ট রাজশাহী থেকে কক্সবাজার যেতে পারছি? পারছি না। তা আমার এই যাত্রা কিন্তু ঢাকার উপর ডিপেন্ডেবল। তার মানে এই ঘটনাটা হচ্ছে নির্ভরশীল একটা ঘটনা। এরকম নির্ভরশীল ঘটনা হলে মোট কত উপায়ে যাব, তাহলে সেইটা করতে হবে গুণ। তো খেয়াল করে দেখো, এইখানে পথ আছে তিনটা পথ আছে, আর এখানে পথ আছে দুইটা, এখানে দুইটা পথ আছে। যেহেতু এটা রাজশাহী থেকে কক্সবাজার যাওয়া ঢাকার উপর ডিপেন্ডেবল, তাহলে এই পথ দুইটার গুণফলই হবে টোটাল যাওয়ার উপায়। গুণফল হবে টোটাল যাওয়ার উপায়। 3 আর 2 গুণ করলে কত হয়? 6 হয়। তাহলে রাজশাহী থেকে কক্সবাজার যাওয়ার টোটাল উপায় পাবো 6টা। কিভাবে? একটু আমরা হাতে গুনি তো, একটু হাতে গুনি, আসো। হাতে গুনলে কি হয়? আমি বাই এয়ার ঢাকা গেলাম, তারপর বাস নাম্বার 1-এও কক্সবাজার যেতে পারি, বাস নাম্বার 2-তেও কক্সবাজার যেতে পারি। তার মানে বাই এয়ারে গেলে আমার মোট পথ কয়টা হচ্ছে? 2টা। মোট যাওয়ার উপায় হচ্ছে দুইটা গেল। এবার আসো বাই রেলে যদি যাই, আমি এখন
বাই রেলে যদি যাই, বাই রেলে ঢাকা পৌঁছাইলাম, তারপর সেখান থেকে B1 বাসে করেও কক্সবাজার যেতে পারি, B2 বাসে করেও কক্সবাজার যেতে পারি। তার মানে বাই রেলে গেলেও আমার কয়টা যাওয়ার উপায়? দুইটা যাওয়ার উপায়। তাহলে 2 + 2 কত হলো? 4। এবার আসো, আমি যদি বাই বাসে যাই, বাসে করে আমি রাজশাহী টু ঢাকা গেলাম, এবার ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার জন্য আমার আরো কয়টা উপায়? দুইটা উপায়। তাহলে আরো দুইটা উপায়। খেয়াল করে দেখি তো মোট কয়টা উপায়? 6টা উপায়। তো হাতে এইভাবে বের করতে গেলে তো অনেক টাইম লেগে যাবে। তো এই জন্য ম্যাথমেটিশিয়ানরা কি বলছে, তুমি দেখতে পাচ্ছ যে তোমার এই যাত্রাটা নির্ভরশীল, এই যাত্রাপথটা নির্ভরশীল কার উপর? ঢাকার উপর। অর্থাৎ তুমি ঢাকা না গিয়ে কক্সবাজার যেতে পারছো না, তার মানে এটা নির্ভরশীল কাজ, এটা হচ্ছে ইনকমপ্লিট কাজ। ইনকমপ্লিট কাজ কেন বললাম? রাজশাহী থেকে ঢাকা গেলেই কিন্তু তোমার কাজ শেষ না, তোমার উদ্দেশ্য কিন্তু কক্সবাজার যাওয়া, তাহলে তোমার কাজ শেষ হয় নাই, তোমাকে ঢাকা থেকে কক্সবাজার যেতে হবে, এই জন্য এটা ইনকমপ্লিট কাজ। তাহলে ইনকমপ্লিট কাজ যদি হয় ভাই, তাহলে ইনকমপ্লিট কাজ বা নির্ভরশীল কাজ যদি এরকম হয়, তাহলে পথ পথ যে কয়টা দেওয়া আছে পথগুলা জাস্ট গুণ করে দিবা, তাহলেই বুঝে যাবা মোট কতগুলো উপায় হবে, সে ফলাফলটা চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, আর যদি এরকম হয় যে এটা হলো রাজশাহী, এটা হলো রাজশাহী, আর এইটা হলো কক্সবাজার, আমার উদ্দেশ্য হচ্ছে রাজশাহী থেকে কক্সবাজার যাওয়া, তো এইটা হচ্ছে বাস নাম্বার 1 একটা পথ, বাস নাম্বার 2 একটা পথ, আর বললাম বাই এয়ার একটা পথ। আচ্ছা ভাই, আর এবার খেয়াল করে দেখো তো, একটু খেয়াল করে দেখো তো, তুমি বাস নাম্বার 1 দিয়ে তুমি কি কক্সবাজার পৌঁছে যাও নাই? পৌঁছায় গেছো। এক্ষেত্রে কি মাঝখানে কোনো কোনো কিছুর উপর তুমি ডিপেন্ডেবল আছো? কোনো কিছুর উপর? যেমন এখানে মাঝখানে একটা পথ ছিল ঢাকা, ওখানে কি ওরকম মাঝখানের কোনো পথের উপর ডিপেন্ডেবল আছো? মাঝখানে ওইখানে কোনো পথ নাই, ডিরেক্ট তুমি রাজশাহী টু কক্সবাজার চলে যাচ্ছ। তার মানে এটা হচ্ছে অনির্ভরশীল কাজ, মাঝখানে কোনো কিছুর উপর ডিপেন্ডেবল সে না। এরকম মাঝখানে ডিপেন্ডেবল না হলে সেটা অনির্ভরশীল কাজ। আর অনির্ভরশীল কাজের ক্ষেত্রে করতে হবে পদগুলা যোগ, পদগুলা কি করতে হবে? যোগ। তাহলে একটা পথ, দুইটা পথ, তিনটা পথ, তাহলে তিনটা উপায় হবে। কয়টা উপায় হবে? তিনটা। তাহলে 1 + 1 + 1 ইকুয়াল কত? তিনটা। দেখো, তুমি বাস নাম্বার 2 তে করে কক্সবাজার যেতে পারো, বাই এয়ারেও কক্সবাজার যেতে পারো, তাহলে একটা পথ, দুইটা পথ, তিনটা পথ। তাহলে আমরা এইভাবে অনির্ভরশীল কাজ হলে আমরা যোগ করে দিব, আর নির্ভরশীল কাজ হলে আমরা কি করে মোট উপায় বের করব? গুণ করে বের করব। ঠিক আছে? সহজ কথায় মনে রাখবা, এটা কমপ্লিট কাজ। কমপ্লিট ইনকমপ্লিট দিয়ে বুঝে, এটা খুবই ইম্পর্টেন্ট, তাহলে অঙ্কগুলো ইজিলি বুঝবা। এটা কাজ কমপ্লিট হয়ে গেছে, দেখো রাজশাহী থেকে তুমি কক্সবাজার পৌঁছে গেছো, মানে কাজ কমপ্লিট। তাহলে কমপ্লিট কাজ, আবার পৌঁছে গেছো, কাজ কমপ্লিট, আবার পৌঁছে গেছো, কাজ কমপ্লিট। তার মানে এই তিনটা পথ কি করতে হবে? যোগ করতে হবে। বাট এইখান থেকে এইখানে গেছো, কাজ কি কমপ্লিট হয়েছে? কাজ কিন্তু কমপ্লিট হয়নি, তোমাকে যেতে হবে রাজশাহী থেকে কক্সবাজার, তুমি কেবল ঢাকাতে পৌঁছাইছো, এবার ঢাকা থেকে কক্সবাজার যেতে হবে, কাজ কমপ্লিট হয়নি, তাহলে ইনকমপ্লিট কাজ। ইনকমপ্লিট কাজ, ইনকমপ্লিট কাজ, ইনকমপ্লিট কাজের ক্ষেত্রে এই পথ আর এই পথ কি করতে হবে? গুণ করতে হবে ভাইয়ারা। আশা করি বুঝেছো। তাহলে এবার আমি এরকম একটা ডায়াগ্রাম দেখাই, তোমরা এরকম ডায়াগ্রামের অ্যান্সার দিতে পারো কিনা দেখি। এরকম একটা ডায়াগ্রাম দেখালাম যে এইটা হলো রাজশাহী, এটা হলো রাজশাহী, এটা হলো ঢাকা, আর এইটা হচ্ছে সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন, SM দি, শুধু সেন্ট মার্টিন, SM, সেন্ট মার্টিন। ঠিক আছে? তো আমি এই রকম ভাবে পথগুলা দিলাম, একটা পথ, দুইটা পথ, তিনটা পথ, একটা পথ, দুইটা পথ, তিনটা পথ, চারটা পথ, আর এইখানে আর একটা পথ দিলাম, এইখানে আর একটা পথ দিলাম, এইরকম। ঠিক আছে? এবার আমি তোমাকে জিজ্ঞেস করলাম মোট কত উপায়ে রাজশাহী থেকে তুমি সেন্ট মার্টিন পৌঁছাইতে পারবা? রাজশাহী থেকে সেন্ট মার্টিন পৌঁছানোর মোট উপায় কত? তোমাকে প্রশ্ন করলাম। রাজশাহী, রাজশাহী টু সেন্ট মার্টিন পৌঁছানোর, 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 পৌঁছানোর বানান কি যাই হোক, পৌঁছানোর মোট উপায় কত? মোট উপায় কত? এইটা আমি প্রশ্ন করলাম ভাইয়া। ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখো, এর মধ্যে কিন্তু একটা মিশ্রিত ডায়াগ্রাম,
এর মধ্যে কিছু ইনকমপ্লিট কাজ আছে, কিছু কমপ্লিট কাজ আছে। তাহলে আমরা আগে ইনকমপ্লিট কাজগুলোর হিসাব করে ফেলি। খেয়াল করে দেখো তো, আমি যখন এই পথে গেছি রাজশাহী থেকে ঢাকা, কাজ কি কমপ্লিট হয়েছে? কাজ কমপ্লিট হয়নি। তাহলে এই 3টা পথের জন্য কাজ কমপ্লিট হয়নি, তাহলে 3 লিখলাম। এবার ঢাকা থেকে আমি সেন্ট মার্টিনে 4টা উপায়ে যেতে পারি, ঠিক আছে? তাহলে 4 আর 3 কি করতে হবে? গুণ করতে হবে, কারণ এটা ইনকমপ্লিট কাজ। তাহলে এটা হয়ে গেল টোটাল কত? 12। তাহলে রাজশাহী থেকে সেন্ট মার্টিন আমি যেতে পারবো এই ইনকমপ্লিট ওয়েতে বা স্টেপ বাই স্টেপ ভাগ করা ওয়েতে 12 উপায়ে। আর এটা দেখো ডিরেক্ট, একদম এটা কিন্তু অনির্ভরশীল, কোনো পথের উপর ডিপেন্ডেবল না, এ কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, একদম রাজশাহী থেকে ডিরেক্ট উড়াল দিয়ে সেন্ট মার্টিনে চলে গেছে। তাহলে এটা হচ্ছে আরো একটি উপায়। তাহলে এখানে মোট উপায় কত? এখন যে কেউ বলতে পারবে 12টা, আর একটা মোট উপায় হচ্ছে 13টা। ভাই ঠিক আছে, আশা করি বুঝেছো। ওকে, আশা করি বুঝতে পারছো। এবার আমরা একটু গ্রিড প্রবলেম দেখব, ঠিক আছে? একটু গ্রিড প্রবলেম, খাতায় লিখো গ্রিড প্রবলেম। গ্রিড প্রবলেম, গ্রিড প্রবলেম ভালো করে বুঝবা সবাই, হ্যাঁ? মনোযোগ দিয়ে বুঝবা, এটা খুবই সুন্দর জিনিস। গ্রিড প্রবলেম, গ্রিড মানে ছক। আমি আগে তোমাকে একটা ছক বুঝাই, হ্যাঁ? আমি তোমাকে বললাম এই বিন্দুটার নাম হলো এ, আর এই বিন্দুটার নাম হলো বি, আর এগুলো হচ্ছে যাওয়ার রাস্তা। আমি তোমাকে প্রশ্ন করলাম বামে এবং নিচে না গিয়ে, বামে এবং নিচে না গিয়ে কত উপায়ে এ থেকে বি তে পৌঁছানো সম্ভব, কতগুলো রাস্তার সাহায্যে এ থেকে বি তে পৌঁছানো সম্ভব। তাহলে আমাদের প্রশ্নটা কি আছে দেখো তো, আমাদের প্রশ্নটা হচ্ছে, বামে এবং নিচে না গিয়ে, ঠিক আছে? তাহলে প্রশ্নটা লিখে ফেলি। এরকম একটা ছক বা রাস্তা দিয়েছি, এগুলা রাস্তা, হ্যাঁ, এগুলা রাস্তা। তাহলে আমরা বামে যেতে পারবো না, নিচে যেতে পারবো না। তাহলে প্রশ্নটা লিখে ফেলি, বামে এবং বামে ও নিচে না গিয়ে গিয়ে মোট কত উপায়ে এ থেকে বিতে পৌঁছানো সম্ভব। এটা আমাদের প্রশ্ন, ঠিক আছে? তার মানে আমি বামে যেতে পারবো না, নিচে যেতে পারবো না, তাহলে আমি ডানে আর উপরে যেতে পারবো, ঠিক আছে? এই শর্তটা অঙ্কটাকে আরো সহজ করে দিয়েছে, কঠিন করে নাই। দেখো তুমি কি করবা, তুমি বলতে পারো ভাইয়া তাহলে তো আমি এইভাবে যেতে পারবো, এই যে ডানে গেলাম, আরো ডানে গেলাম, উপরে উঠলাম, এই যে একটা পথ, আমি বিতে পৌঁছে গেছি। হ্যাঁ, অবশ্যই এটা একটা পথ। তাহলে এই পথটা আমি এখানে সুন্দর করে আঁকায় রাখি, ঠিক আছে? এই পথটা আমি সুন্দর করে আঁকায় রাখি এখানে। তাহলে একটা ফিগার অলরেডি আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে এ থেকে বিতে যাওয়ার। এটা এ, এটা বি, পথটা কত দেখো তো, গেলাম রাইট, তারপর উঠলাম আপ, তাহলে রাইটে গেছি, মনে করো এটা হচ্ছে আর, রাইটে গেছে এটা হচ্ছে আর, ওপরে উঠছি তাহলে এটা আপ, ইউ, ইউ। তাহলে এই একটা পথ পেয়ে গেছি, দেখো রাইট রাইট আপ আপ, তাহলে এ থেকে বি বিন্দুতে পৌঁছাইছি। তাহলে একটা উপায় পেয়েছি। তারপর আরেকটা উপায় দেখি তো আর কোনো উপায় হয় কিনা। আমি এইভাবে গেলাম আমি সাপোজ, গেলাম রাইট, উঠলাম আপ, আবার গেলাম রাইট, উঠলাম আপ, দেখো তো আমি বি বিন্দুতেই কিন্তু পৌঁছে গেছি, তাই না?
তাহলে এরকম একটা চিত্র আঁকি আমি এবার, ভালো করে বুঝো সবাই কি করেছি ভাইয়ারা, দেখো তো। গেলাম রাইট, তাহলে আর, উঠলাম আপ, তাহলে ইউ, তারপর আবার গেলাম রাইট, তাহলে আর, উঠলাম আপ। এইভাবেও কিন্তু আমি এ থেকে বি বিন্দুতে পৌঁছে যাচ্ছি, তাই না? আচ্ছা, এইবার আমি এইভাবে চিন্তা করতে পারি যে আমি গেলাম, এবার গেলাম রাইট, উঠলাম আপ, উঠলাম আপ, গেলাম রাইট, তাহলেও কিন্তু বি বিন্দুতে পৌঁছায় যাচ্ছি এ থেকে। তাহলে এরকম একটা চিত্র এবার আঁকি, তাহলে এইখানে আঁকি ছোট করে, এ বি। কি করছি ভাই দেখো তো, গেলাম রাইট, রাইট, উঠলাম আপ, আপ, উঠলাম আপ, আপ, আবার গেলাম রাইট। দেখো আমি কিন্তু বি বিন্দুতে পৌঁছাইছি, এবং দেখো প্রত্যেকটা পথ কিন্তু ভিন্ন ভিন্ন, কোনোটার সাথে কোনোটার মিল নাই। ঠিক আছে, তাহলে তিনটে উপায় পেয়েছি। আর একটু চিন্তা করি আর কোনো উপায় আছে কিনা। হ্যাঁ, আরো এরকম উপায় আছে, যেমন উঠলাম আপ, গেলাম রাইট, উঠলাম আপ, গেলাম রাইট। সবগুলো ভেবে ভেবে বের করতে হবে ভাই, ঠিক আছে? তাহলে এবার এই পথটা আঁকায় ফেলি। হ্যাঁ, এ টু বি তে যাওয়ার এই পথটাও আঁকায় ফেলি। তাহলে কি করছি দেখো তো, কি করছি ভাইয়ারা, গেলাম আপ, তারপর রাইট, তারপর আপ, তারপর রাইট। তাহলে গেলাম আপ, তারপর গেলাম রাইট, তারপর উঠলাম আপ, গেলাম রাইট। এটার একটা পথ এ থেকে বিতে যাও। দেখো ওই তিনটার সাথে কিন্তু এই পথের মিল নাই। ভিন্ন ভিন্ন মোট কতগুলো উপায়, ভিন্ন ভিন্ন মোট কতগুলো রাস্তা এ থেকে বিতে যাওয়ার, এটা আমাকে বের করতে বলছে। ঠিক আছে, তাহলে এটা আমি বের করতে যাচ্ছি। এরপর তুমি চিন্তা করতে পারো ভাইয়া এটাও তো হতে পারে, উঠলাম আপ, গেলাম রাইট, গেলাম রাইট, উঠলাম আপ। হ্যাঁ, এটাও হতে পারে। তাহলে এটাও আমি এখানে এঁকে ফেলি, এঁকে ফেলি সুন্দর করে। এ থেকে আমি বিতে যেতে চাচ্ছি, তাহলে আমার যাওয়ার ওয়েটা কত, আমি গেলাম, উঠলাম আপ, উঠলাম আপ, তারপর তারপর গেলাম রাইট, তারপর গেলাম রাইট, তারপর উঠলাম আপ। দেখো তো এই পথটা কি নিয়েছিলাম, এই পথটা একবারও নেইনি। এটা তাহলে আর একটা পথ হতে পারে। এবার তুমি বলতে পারো ভাইয়া এই একটা পথ এখনো নিচ্ছেন না কেন, এটা তো খুব সহজ পথ, উঠলাম আপ, উঠলাম আপ, গেলাম রাইট, গেলাম রাইট, এটা এখন নিয়ে নিব। তাহলে এইখানে চিত্রটা আঁকায় ফেলি, এটা এ, এটা বি। বিরক্ত হয়েও না, দেখো একটু পর খুব ভালো লাগবে এই জিনিসটাই। তাহলে উঠলাম আপ, উঠলাম আপ, তাহলে আপ, আপ, গেলাম রাইট, গেলাম রাইট, তাহলে রাইট, রাইট। এটার একটা পথ, এছাড়া কিন্তু আর কোনো পথ নাই। তাহলে খেয়াল করে দেখো তো মোট পথ কয়টা, মোট পথ কিন্তু দাঁড়ালো আমাদের ছয়টা ভাই। ঠিক আছে, আমাদের ছয়টা পথ। এখন এইভাবে ভেঙে ভেঙে বের করতে গেলে তো আমি যদি এর থেকে বেশি গ্রিডওয়ালা অঙ্ক দিই, বেশি ছকওয়ালা, এরকম আরো ছক বাড়িয়ে দিলাম, এরকম আরো ছক বাড়িয়ে দিলাম, তখন কিন্তু তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। বের করতে গেলে ছক এরকম বাড়িয়ে দিলাম, তখন তোমার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। তাহলে তোমাকে এইখান থেকে একটা নির্যাস বের করতে হবে, এর মধ্যে একটা গোপন জিনিস আছে সেটা বের করতে হবে। সেটা বের করতে পারলেই অঙ্কগুলা খুব ইজিলি হয়ে যাবে। তাহলে সেটা আমরা বের করার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা দেখো, তাহলে আমাদের মোট উপায় কয়টা, ছয়টা। যদি তুমি এইভাবে চিন্তা করতে এই অঙ্কটা, যে এখানে মোট রাস্তাগুলা কেমন, এখানে রাস্তাগুলা কেমন, রাস্তাগুলা দেখো, এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে রাস্তা কেমন, এটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি রাইট, রাইট, আপ, আপ।
চারটা ক্ষেত্র, রাইট রাইট আপ আপ, দুইটা রাইট দুইটা আপ। এটার ক্ষেত্রে কেমন দেখতে পাচ্ছি? এটার ক্ষেত্রে রাইট আপ রাইট আপ। এটার ক্ষেত্রেও চারটা ক্ষেত্র, দুইটা রাইট দুইটা আপ। এটার ক্ষেত্রে কেমন দেখতে পাচ্ছি? রাইট আপ আপ রাইট। এটার ক্ষেত্রেও চারটা ক্ষেত্র, এটার ক্ষেত্রেও চারটা ক্ষেত্র, এগুলোর ক্ষেত্রেও চারটা ক্ষেত্র। তাহলে আমি দেখতে পাচ্ছি আমার এ বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছানোর জন্যে আমাকে চারটা স্টেপ পার করতে হচ্ছে। তার মানে আমি লিখব 4 ফ্যাক্টোরিয়াল, মোট চারটা স্টেপ পার হইতে হচ্ছে। এটার ক্ষেত্রে চারটা স্টেপ, এটার ক্ষেত্রে চারটা স্টেপ, এটার ক্ষেত্রে চারটা স্টেপ, এগুলার ক্ষেত্রেও চারটা স্টেপ। দেখো আপ আপ রাইট রাইট চারটা স্টেপ, এটার ক্ষেত্রে চারটা স্টেপ, আপ রাইট রাইট আপ চারটা স্টেপ। তাই আমি লিখলাম 4 ফ্যাক্টোরিয়াল। এবার খেয়াল করে দেখো স্টেপগুলোর মধ্যে হুবহু একের অধিক জিনিস আছে কিনা। হ্যাঁ আছে তো, এটার ক্ষেত্রেই লক্ষ্য করো। এই ক্ষেত্রে দুইটা রাইট রয়েছে, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ। এই ক্ষেত্রে দুইটা আপ রয়েছে, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ। এবার এটা আমরা ক্যালকুলেশন করব। এটা যদি ক্যালকুলেশন করো, আমরা জানি 4 ফ্যাক্টোরিয়াল মানে 4 ইন্টু 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, আর 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, আর এটা 2 ফ্যাক্টোরিয়াল রেখে দিলাম। 2 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, 3 4 12 ভাগ 2, 12কে 2 দ্বারা ভাগ করলে অ্যান্সার তো 6ই আসলো। দেখো আমাকে আর পদগুলা বের করতে হলো না, আমি জাস্ট এখান থেকে অ্যান্সার বলে দিতে পারলাম, একটা পদ বের করে অ্যান্সার বলে দিতে পারলাম। তাহলে তুমি এই অঙ্কগুলা করবা কিভাবে? এই অঙ্কগুলা করার জন্য তুমি যে কোনো একটা পথ খালি বের করে নিবা। একটা পথ কি করবা? যে দেখি তো এ থেকে বি তে যাওয়ার মোট পথ, একটা পথে মোট স্টেপ কয়টা দেখি তো। একটা পথে দেখি রাইট রাইট, তাহলে লিখবা আর আর, আপ আপ লিখবা আপ আপ। তাহলে একটা স্টেপ বের করছো, একটা স্টেপ, একটা পথ। এই একটা পথে মোট কয়টা স্টেপ আছে? চারটা স্টেপ আছে। এই চারটা স্টেপের মধ্যে দুইটা স্টেপ হচ্ছে আনুভূমিক আর দুইটা স্টেপ হচ্ছে উলম্ব। এই আনুভূমিক স্টেপ দুইটা একই, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করব। উলম্ব স্টেপ দুইটা একই রকম দেখতে, একই রকম দেখতে হলে আমাদের ভাগ করতে হয় বিন্যাসের ক্ষেত্রে সেই জিনিস দ্বারা, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করব। এইভাবে আমরা অ্যান্সার পেয়ে যাব। এখন ভাবতেছো ভাইয়া বড় গ্রিড আমি কি পারবো? দেখো একটা বড় গ্রিডের অঙ্ক করি, একটা গ্রিড বেশি দিব, বেশি দিয়ে সে অঙ্কটা আমরা এখন সলভ করব। ঠিক আছে, দেখো এইদিকে আর একটা বাড়িয়ে দিলাম, 1 2 3 4 5, 1 2 3 4 5, এইদিকে আর একটা বাড়িয়ে দিলাম। ঠিক আছে, এবার এটা বললাম এ বিন্দু, এটা বললাম বি বিন্দু। আমি তোমাকে সেম আগের প্রশ্নটা করলাম, সেম আগের প্রশ্ন। বামে এবং নিচে যাওয়া যাবে না, তুমি এ থেকে বি তে মোট কত উপায়ে যেতে পারবা? তাহলে এইভাবে যদি ওই যে বেসিক দিয়ে, এর আগের অঙ্কে যেভাবে বেসিক দিয়ে এক একটা পথ বের করে নিয়েছিলাম, এটার ক্ষেত্রে ওইভাবে বাহির করতে গেলে তো অনেক টাইম লেগে যাবে, মাথা খারাপ হয়ে যাবে। তাহলে আমরা কি করব? আমরা একটা পথ নিয়ে গবেষণা করব। এ থেকে বিতে যাওয়ার একটা পথ নিয়ে গবেষণা করো। দেখো রাইট 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 রাইট, তাহলে আর 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 আর, এখনো বিতে পৌঁছায় নই। বিতে পৌঁছানোর জন্য আপ 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 আপ, তাহলে আপ 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 আপ। খেয়াল করে দেখো এ থেকে তুমি বি বিন্দুতে পৌঁছায় গেছো। এই যে পৌঁছানোতে তোমার মোট কতটা স্টেপ লাগছে? একটা স্টেপ, দুইটা স্টেপ, তিনটা স্টেপ, চারটা স্টেপ, পাঁচটা স্টেপ, ছয়টা স্টেপ, 7টা স্টেপ, 8টা স্টেপ, 9টা স্টেপ, 10টা স্টেপ, 11টা স্টেপ। তাহলে মোট স্টেপ কতটা? মোট স্টেপ হচ্ছে 11টা, তাহলে 11 ফ্যাক্টোরিয়াল। এবার দেখো আনুভূমিক স্টেপ আর কয়টা রয়েছে? আর আর রয়েছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আনুভূমিক স্টেপ, সবগুলো আর একই রকম না, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করো। এবার উলম্ব স্টেপ কয়টা? ইউ কয়টা? ইউ দেখতে পাচ্ছ 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে একই রকম দেখতে ইউ, তাহলে এই 5 দ্বারা ভাগ করো। এইটা ক্যালকুলেশন করো, তাহলে অঙ্ক শেষ, তাহলে মোট উপায় পেয়ে যাবা। এটা ক্যালকুলেশন করে বলো কত?
আমাকে একটা ক্যালকুলেটর দাও তো, আমাকে একটা ক্যালকুলেটর দাও, হিসাব করে ফেলো এটা কত, তোমরা হিসাব করে ফেলো এটা কত। হুম, তাহলে এটা হচ্ছে 11 ফ্যাক্টোরিয়াল, তাই না? 11 ফ্যাক্টোরিয়াল অনেক বড় একটা সংখ্যা, ভাগ 6 ফ্যাক্টোরিয়াল বাই 5। এগুলো কিন্তু তুমি সহজভাবে ক্যালকুলেশন করতে পারো, আমি ক্যালকুলেশনটা দেখিয়ে দিই, সহজভাবে ক্যালকুলেশনটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে, তাহলে ভালো হবে। দেখো 11কে কিন্তু তুমি এভাবে লিখতে হবে, 11, 10, 9, 8, 7, 6 ফ্যাক্টোরিয়াল, 6 ফ্যাক্টোরিয়াল আছে, 6 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত লিখে নিলাম। এবার 5 ফ্যাক্টোরিয়াল মানে কি, 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, 6 ফ্যাক্টোরিয়াল, 6 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, ঠিক আছে। এবার এই 5 2 10 কেটে গেল, এবার কি কাটতে পারো, এইটার এটা কেটে 2 থাকবে, 3 তিরিকে 9 কাটতে পারবা, তাহলে 3 2 6, 6 7 42 গুণিত 11, তাহলে আমরা কি পাচ্ছি, 42 গুণিত 11, আমরা পাচ্ছি 462টা উপায়। তাহলে এই গ্রিডে এ থেকে বি বিন্দুতে পৌঁছানোর উপায় হচ্ছে 462টা, এ থেকে বি বিন্দুতে পৌঁছানোর উপায় হচ্ছে 462টা, ঠিক আছে। 462টা উপায়ে যেতে পারবা তুমি। এতগুলো উপায় যদি তুমি ওইভাবে বেসিক দিয়ে ভেঙে ভেঙে বের করতে যাই তাহলে অবস্থা খারাপ হয়ে যাইতো ভাই, ঠিক আছে, মাথা পাগল হয়ে যেত, ঠিক আছে। তো এইভাবে আমরা ক্যালকুলেশন করে নিতে পারি এটা। তো এখন এই প্রশ্নটাকে আমি একটু ক্রিটিক্যাল করব, সামান্য একটু শর্ত জুড়ে দিব, শর্ত জুড়ে দিলে তোমরা দেখো তো পারো কিনা, পারবা। আমি বললাম এই যে এই সি বিন্দুতে ব্যারিয়ার দেওয়া আছে, এটা হচ্ছে সি বিন্দু, এই সি বিন্দুতে ব্যারিয়ার দেওয়া আছে, সি বিন্দুতে ব্যারিয়ার দেওয়া আছে, তার মানে এই সি বিন্দু দিয়ে তুমি আর বিতে পৌঁছাইতে পারবা না, ঠিক আছে। তাহলে আমাদের মোট উপায় কত, মোট উপায়টা আগে আগে মোট উপায়টা বের করে ফেলছি, সেটা কত, 462, 462, ঠিক আছে। আচ্ছা, এবার সি বিন্দুতে ব্যারিয়ার দেওয়া আছে, তাহলে এখন তুমি মোট কত উপায়ে এ থেকে বিতে যাইতে পারবা। তাহলে দেখো যেখানে ব্যারিয়ার দেওয়া আছে, আছে ব্যারিয়ার থাকুক, তাহলে আমি ব্যারিয়ার দেওয়া পথে তো যেতে পারবো না, তাহলে এইখানটাতে একটু হিসাব করি, দেখি তো এ থেকে সিতে যাই, তাহলে এ থেকে সিতে যাওয়ার উপায়, এ টু সিতে যাবার মোট উপায়, মোট উপায় দেখি তো এ টু সিতে যাওয়ার মোট উপায় কত, গেলাম আর, গেলাম রাইট, গেলাম রাইট, উঠলাম আপ, উঠলাম আপ, উঠলাম আপ, তাহলে আপ আপ আপ, তাহলে মোট কয়টা স্টেপ, 6টা স্টেপ, তাই লিখলাম 6 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। এবার এর মধ্যে 3টা আর, তাই 3 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ, 3টা ইউ, তাই 3 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ, এটা ক্যালকুলেশন করে ফেলি, 6 কে লিখতে পারবো 6 ইন্টু 5 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, আর এই 3 ফ্যাক্টোরিয়াল রেখে দিলাম, আর এই 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 ইন্টু 2 ইন্টু 1, তো 3 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, 3 2 6 6 কেটে গেল, তাহলে আমি এখানে মোট উপায় কয়টা দেখতে পাচ্ছি, 5টা, ঠিক আছে, 5টা উপায় দেখতে পাচ্ছি। তাহলে এ থেকে সিতে পৌঁছানোর উপায় হচ্ছে 5টা, ওকে। এবার সি থেকে বিতে পৌঁছাইতে হবে, সি থেকে বিতে পৌঁছানোর উপায় কয়টা লক্ষ্য করি তো ভাইয়ারা, সি থেকে বিতে পৌঁছানোর উপায় কত, গেলাম রাইট, গেলাম রাইট, গেলাম রাইট, উঠলাম আপ, উঠলাম আপ, তাহলে আমি দেখতে পাচ্ছি সি থেকে বিতে যাওয়ার উপায় হচ্ছে, সি থেকে বিতে যাওয়ার উপায় হচ্ছে মোট 5, সি থেকে বিতে যাওয়ার মোট স্টেপ হচ্ছে 5টা, তাহলে আমি একটু লিখে ফেলবো এইভাবে, সি টু বিতে যাবার মোট উপায়
মোট উপায়। তাহলে এখানে স্টেপ কয়টা? মোট 5টা, তাই 5 ফ্যাক্টোরিয়াল 5টা স্টেপের মধ্যে 3টা আর, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করব, আর 2টা ইউ, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করব। এটা একটু ক্যালকুলেশন করি, তাহলে 5 কে লিখবো 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, নিচে 3 ফ্যাক্টোরিয়াল আছে, এটা কাটা যাবে তাই অপরিবর্তিত রাখলাম, আর 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2 ইন্টু 1, তো 3 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, 2 দুগুণ 4, তাহলে 5 দুগুণ 10। তাহলে সি থেকে বিতে যাওয়ার উপায় হচ্ছে 10টি। কয়টি? 10টি। এখন দেখো ভাই, সি বিন্দুতে কিন্তু ব্যারিয়ার দেওয়া আছে, তার মানে তুমি সি বিন্দু দিয়ে যাইতে পারবা না। তো তুমি প্রথমে এ থেকে সিতে গেলা, তোমার কি বিতে যাওয়া কমপ্লিট হয়েছে? কমপ্লিট হয় নাই। তারপর সি থেকে বিতে গেলা, তারপর কাজ কমপ্লিট হলো। তাহলে এইটুক কাজ আর এইটুক কাজ, এটা কিন্তু ইনকমপ্লিট কাজ, ঠিক আছে? ইনকমপ্লিট কাজ তোমার কমপ্লিট হবে কি করলে? এ থেকে বিতে গেলে। তার মানে এটাও একটা ইনকমপ্লিট কাজ, অন্যকালীনই। তার মানে এটাও একটা ইনকমপ্লিট কাজ, এটাও একটা ইনকমপ্লিট কাজ। আর ইনকমপ্লিট কাজ কি করতে হয়? গুণ করতে হয়। ভালো করে বুঝো, তোমাকে যাইতে হবে এ থেকে বি পর্যন্ত। তো তুমি তো প্রথমে ভাই সিতে আসছো, নাকি? সিতে ব্যারিয়ার দেওয়া আছে, তাহলে সি দিয়ে যাইতে পারবা না। সি পথে কাজ হচ্ছে, মনে করো রাস্তার কাজ হচ্ছে, তাহলে ওই পথ দিয়ে যেতে পারবে না। তাহলে যাওয়া যাবে না কত উপায়ে? যাওয়া যাবে না, দেখতে পাচ্ছি এ থেকে সিতে পথ বন্ধ 5টা, সি থেকে বিতে পথ বন্ধ 10টা। তাহলে আমি এখন কি করব? এটা তো ইনকমপ্লিট, এ থেকে সিতে যাব, তারপর সি থেকে বিতে যাব, তাহলে এটা তো স্টেপ বাই স্টেপ কাজ হলো, ইনকমপ্লিট কাজ হলো। ইনকমপ্লিট কাজে কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে এই দুইটা জিনিস আমি এখন গুণ করে দিব, ঠিক আছে ভাই? এই দুইটা জিনিস গুণ করে দিব, তাহলে 5 ইন্টু 10, তার মানে হচ্ছে মোট 50। তার মানে এ থেকে বিতে পৌঁছাইতে গেলে এই সি বিন্দু দিয়েও তো যাইতে হবে, কিন্তু সি বিন্দুতে ব্যারিকেড থাকার কারণে 50টা পথ বন্ধ হয়ে গেছে। 50টা পথ বন্ধ হয়ে গেছে, সিতে ব্যারিকেড আছে তাই। তার মানে তোমার যাওয়ার মোট উপায় থাকে কত? তাহলে এই যে 462 থেকে 50 বাদ দাও, এখান থেকে 50 বাদ দাও, তাহলে কত বলো তো? 412টি পথ থাকে। এতটি পথ তোমার উন্মুক্ত আছে। আমি আশা করি এখন যে কোনো গ্রিডের অঙ্ক দিলে তুমি কত উপায়ে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে পৌঁছাইতে পারবা, এটা বের করতে পারবা। আশা করি বুঝতে পারছো ভাই, ঠিক আছে? আশা করি কারো কোনো সমস্যা নাই, আশা করি বুঝতে পারছো। এবার কয়েকটা জেনারেল ম্যাথ নিয়ে আমি একটু কাজ করব, কয়েকটা জেনারেল ম্যাথ, যে ম্যাথগুলো না করালেই নয়, এরকম কিছু ম্যাথ আমি তোমাদের এখন দেবো। এখন নিজে নিজে ভাই গ্রিড আঁকাবা, নিচে নিজে গ্রিড আঁকে সলভ করার চেষ্টা করবা, না হলে তো আমি আছি, আমার কাছে চলে আসবা। আমার স্ক্রিনে তো ফোন নাম্বার দেওয়াই আছে, শুরুতেই দেখবো ওয়েলকাম পেজে ফোন নাম্বার দেওয়া আছে, ফোন দিয়ে জিজ্ঞেস করবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন কিছু সাধারণ কিছু প্রবলেম নিয়ে কাজ করব। সাধারণ কিছু প্রবলেম, যেমন একটা অঙ্ক, এই রকম অঙ্ক তোমরা দেখবা, ম্যাথ নাম্বার 1 M1, এরকম তোমরা অঙ্ক পাবা। সেটা হচ্ছে 4 গুণিত NP3 ইকুয়াল 5 গুণিত n-1 P3 হলে n এর মান কত? এরকম অঙ্ক দেখবা, বই ভরি ভরি অঙ্ক আছে এরকম, যে এইটা ইকুয়াল এইটা হলে এখানে n এর মান কত। তো ভাই আমরা গতদিন কি শিখেছি? NPR মানে কি ফর্মুলা শিখছি আমরা গতদিন? এই ফর্মুলা শিখছি, ওপরে যেটা আছে সেটার ফ্যাক্টোরিয়াল, ওপরেরটার নিচেরটা বিয়োগ আকারে ফ্যাক্টোরিয়াল। এই ফর্মুলাটা পারি কিনা? এই ফর্মুলাটা যদি পারি তাহলে এই অঙ্কগুলো হয়ে যাবে। তো এই ফর্মুলা আমি জানি তোমরা সবাই পারো, আমার থেকে ভালো পারো। সো আসো এই অঙ্কটা আমরা এখন করতে পারবো। তাহলে দেখো ভাই, আমি একটু আলাদা কালি নিই। তাহলে দেখো ভাই, এটা 4 গুণ আছে, গুণ অবস্থায় রেখে দাও। এই যে এটা হচ্ছে n আর এটা হচ্ছে 3, তাহলে NP3 এটার মানে কি? ওপরে যেটা আছে সেটার ফ্যাক্টোরিয়াল, ওপরেরটা নিচেরটা বিয়োগ আকারে ফ্যাক্টোরিয়াল, ইকুয়াল 5 গুণ আছে, রেখে দিলাম। এইবার ওপরে হচ্ছে n-1 আর নিচে হচ্ছে 3, তাহলে ওপরে যেটা আছে সেইটার ফ্যাক্টোরিয়াল, ওপরেরটার নিচেরটা বিয়োগ আকারে ফ্যাক্টোরিয়াল, তার মানে n-1 - 3 এর ফ্যাক্টোরিয়াল। ওকে ভাই, জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করছি, আর কোনো কিছু করি নাই। তাহলে এবার 4 গুণিত n ফ্যাক্টোরিয়াল বাই n - 3 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল
5 গুণিত এটা হচ্ছে n-1 ফ্যাক্টোরিয়াল, আর নিচে হচ্ছে এটা n-4 ফ্যাক্টোরিয়াল। 3 আর 1 তো 4ই হবে, তাই না? এবার তুমি খেয়াল করো ভাই, এইটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল আর এটা হচ্ছে তার থেকে 1 কমের ফ্যাক্টোরিয়াল। আমি একটু আগে অঙ্ক করছিলাম, যদি কখন এরকম থাকে 6 ফ্যাক্টোরিয়াল বাই 5 ফ্যাক্টোরিয়াল, সবসময় বড়টাকে ভাঙিয়ে ছোটটার সমান বানিয়ে নিবা। তোমার কাজ হচ্ছে বড়টাকে ভাঙিয়ে ছোটটার সমান বানিয়ে নিবা, এরকম করবা। 6 বড়, তাহলে 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল বাই 5 ফ্যাক্টোরিয়াল। আমরা কি গতদিন শিখি নাই যে কোনো ডিজিট ফ্যাক্টোরিয়াল থেকে বের করে নিয়ে আসলে সেখান থেকে 1 কমে যায়? তাহলে এই 6 কে ফ্যাক্টোরিয়াল থেকে বের করে নিয়ে আসলে হয়ে গেল কত? 5 ফ্যাক্টোরিয়াল। দেখো তো 5 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল কেটে কত থাকে? 6। তাহলে এইভাবে হিসাব করতে হবে, ঠিক আছে? বড়টা আর নিকটবর্তী ছোটটার মধ্যে বড়টাকে ভাঙাইতে ভাঙাইতে ছোটটার সমান বানাইতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কাজ। তো দেখো ভাই, এইখানে এইটা হচ্ছে বড় আর এটা হচ্ছে ছোট, তো এটার তুলনায় এটা এক পরিমাণ ছোট, তাহলে এই n কে ফ্যাক্টোরিয়াল থেকে একবার বের করে নিয়ে আসবো। ওকে, তাহলে n কে ফ্যাক্টোরিয়াল থেকে একবার বের করে নিয়ে আসো। আসো বের করে নিয়ে আসি। তাহলে 4 গুণিত এই n কে যদি ফ্যাক্টোরিয়াল থেকে বের করে নিয়ে আসি তাহলে সেখান থেকে 1 কমে যাবে, এটা আমরা আগেই শিখেছি। আর এখানে 5 গুণিত ওপরে আছে n-1 ফ্যাক্টোরিয়াল। এবার নিচে হরে যে দুইটা টার্ম আছে সেই দুইটা টার্মের দিকে লক্ষ্য করো। এটা হচ্ছে n-3 আর এটা হচ্ছে n-4। দেখো এটার তুলনায় এটা 1 বড়, ঠিক আছে? তাহলে যেটা বড় তাকে ফ্যাক্টোরিয়াল থেকে বের করে আনতে হয়, একটু আগেই শিখলা। ধরে নাও এরকম আছে যে 7 ফ্যাক্টোরিয়াল বাই 5 ফ্যাক্টোরিয়াল, কে বড়? 7 ফ্যাক্টোরিয়াল বড়, তাহলে 7 কে ফ্যাক্টোরিয়াল থেকে বের করে আনবো। কতক্ষণ বের করে আনবো? যতক্ষণ নিচেরটার সমান না হয়। তাহলে একবার বের করে নিয়ে আসলে তো 6 ফ্যাক্টোরিয়াল হয়, নিচে তো 5 আছে, তাহলে 6 কেও বের করে নিয়ে আসবো। তাহলে 6 কে বের করে নিয়ে আসলে এবার থাকবে কত বলো তো? 5 ফ্যাক্টোরিয়াল। আর নিচে কত? 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল কেটে গেলে 6 7 42 থাকে। এইভাবে ক্যালকুলেশন গুলো করতে হয়, ঠিক আছে? এইভাবে ক্যালকুলেশন করব, তাহলে দ্রুত আমাদের অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তাহলে এটা n-3, এটা একবার ফ্যাক্টোরিয়াল থেকে বের করে নিয়ে আসো। তাহলে n-3 ফ্যাক্টোরিয়াল থেকে বের করে নিয়ে আসলে এখানে আরো 1 কমে গিয়ে হয়ে গেল n-4 ফ্যাক্টোরিয়াল। আর এই পাশে আছেই কত? n-4 ফ্যাক্টোরিয়াল। এবার দেখো ভাই, কাটাকাটি ছাটাছাটি ফাটাফাটি হয়ে যাবে, যেগুলা কাটবে কেটে দাও। এইটা আর এইটা ভ্যানিশ, এইটা আর এইটা ফিনিশ। তাহলে বাকিটুকু অঙ্ক, তাহলে 4n এটা ভাগ আছে ওই পাশে গিয়ে 5 এর সাথে গুণ, তাহলে 5n মাইনাস 3 5 15। তাহলে দেখো ভাই, এই 5n এই পাশে আসলে তাহলে 4n মাইনাস 5n ইকুয়াল মাইনাস 15। তাহলে ভাই দেখো এখানে হিসাব করলে থাকে হচ্ছে -n ইকুয়াল -15। মাইনাস মাইনাস উভয় পাশ থেকে আউট, n এর মান চেয়েছে, n এর মান কত? 15। এইটা আমাদের অঙ্কের অ্যান্সার ভাই যারা, ঠিক আছে? আশা করি অঙ্কটা বুঝেছ। এই অঙ্কের মধ্যে সেরকম কোনো কিছু নাই, জাস্ট ফ্যাক্টোরিয়াল থেকে বের করে আনতে হয়, বড়টাকে ভাঙাইতে হয়, এটা শেখানোর জন্য দেখালাম। আর একটা অঙ্ক দেখাই, তাহলে তোমরা আর একটু ক্লিয়ার হবা, ভালো বুঝতে পারবা। এই অঙ্কটা এরকম, এটা আশা করি বুঝতে পারছো। পড়ার নিয়ম সেই আগের মতো ভাই, 2 মিনিট দেখবা 2 মিনিট লিখবা। হ্যাঁ, অনেকক্ষণ ধরে ক্লাস দেখবা না, 2 মিনিট দেখবা 2 মিনিট লিখবা, যতক্ষণ ভাল লাগছে ততক্ষণ ক্লাস করে রেখে দাও। আবার চা কফি খাও, মাথা ফ্রেশ করো, আবার পড়তে বসো। পড়তে বসতে হবে রিল্যাক্সে, ঠিক আছে? প্যারা নিয়ে পড়া যাবে না। আর তোমাদের একটা মেন সমস্যা হচ্ছে তোমরা পড়তে বসো দুনিয়ার সকল টেনশন নিয়ে, অমুক সাবজেক্ট পড়া হয়নি, তমুক সাবজেক্ট পড়া হয়নি, ওই টেনশন করলে আরও পড়া হবে না। তুমি যতটুক পড়তে পারবা পড়ে ফেলো, যেটা পড়বা সেটাই লাভ। অনেকে চিন্তা করো ভাই আমার ফার্স্ট ইয়ার টোটালটা গ্যাপ গেছে, আমি কি এখন পারবো? এখন পারবা না, কখন পারবা? এখনই তো পারার সময়। তুমি একবার চেষ্টা করো, সেকেন্ড ইয়ারে কোনো ল্যাকিংস রাখো না। তুমি যে টিচারের কাছে পড়ো সেই টিচারকে বলো যে ভাই আমার ফার্স্ট ইয়ার ল্যাক হয়ে আছে, আমি এখন কি করব? সেই টিচার যে পরামর্শ দেয় দেখো এমনি কাভার হয়ে যাবে। মানুষ চেষ্টা করলে পারে না এরকম কোনো কাজ নাই, ঠিক আছে? তো পরের অঙ্কটা দেখো, এটাই হিউজ টাইম ভাই নিজেকে পরিবর্তন করার। ম্যাথ নাম্বার 2, ম্যাথ নাম্বার 2, ম্যাথ নাম্বার 2টা হলো 2n প্লাস 1, 2n প্লাস 1 p
n প্লাস ওয়ান, n প্লাস ওয়ান অনুপাত আকারে দেওয়া আছে আর কি। তারপর 2np n প্লাস টু, 2np n প্লাস টু ইকুয়াল 5:2, 5:2 হলে n এর মান কত, n এর মান কত, এটা আমাদের অঙ্ক। ঠিক আছে, আমরা সকলেই জানি, ছোটবেলা থেকে জানি অনুপাতকে ভাগ আকারে লেখা যায়। তাহলে অনুপাতকে ভাগ আকারে লিখে ফেলি। ওকে, তাহলে এইটাকে লিখে ফেলি। তাহলে 2n প্লাস ওয়ান পি n প্লাস ওয়ান বাই 2np n প্লাস টু ইকুয়াল 5/2। অনুপাতকে ভাগ আকারে আমরা লিখে ফেললাম। এবার আমরা কি শিখেছি ভাইয়ারা, আমরা কি শিখেছি, আমরা শিখেছি NPR এর সূত্র জানি। তাহলে এটা হচ্ছে n আর এটা হচ্ছে r। তাহলে প্রথমটার জন্য NPR এর সূত্র কি, ওপরে যেটা আছে সেটার ফ্যাক্টোরিয়াল, ওপরে যেটা আছে সেটার ফ্যাক্টোরিয়াল। দেখো, তাহলে 2n প্লাস ওয়ান এর ফ্যাক্টোরিয়াল। এবার উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ আকারে ফ্যাক্টোরিয়াল। তাহলে 2n প্লাস ওয়ান মাইনাস n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। তাহলে প্রথমটার ফর্মুলা ইউজ করা শেষ। এবার দ্বিতীয়টার ফর্মুলা ইউজ করব। দ্বিতীয়টার ফর্মুলা ইউজ করব। তো এইটা হচ্ছে n এর মান, একই কালার হয়ে গেল। এটা হচ্ছে n এর মান আর এটা হচ্ছে r এর মান। তাহলে NPR এর ফর্মুলা, তাহলে উপরে যেটা আছে সেটার ফ্যাক্টোরিয়াল, উপরে যেটা আছে সেটার ফ্যাক্টোরিয়াল বাই উপরেরটা নিচেরটা বিয়োগ আকারে ফ্যাক্টোরিয়াল। তাহলে 2n মাইনাস n মাইনাস টু এর ফ্যাক্টোরিয়াল ইকুয়াল 5/2। ওকে ভাই? আচ্ছা, এবার ভাইয়ারা আমরা কি জানি, এরকম একতলা দুইতলা তিনতলা চারতলা হলে উল্টিয়ে দিতে হয়। তাহলে এই জিনিসটাকে আমরা উল্টায় দিব। ঠিক আছে, তাহলে এই জিনিসটাকে আমরা এখন উল্টায় দিব। তাহলে এটাকে আমরা উল্টায় দিই। তাহলে উল্টায় দিলে 2n প্লাস ওয়ান এর ফ্যাক্টোরিয়াল বাই, এখানে 2n থেকে n বাদ গেলে কত থাকছে, n প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে গেলে n ফ্যাক্টোরিয়াল, অনলি n ফ্যাক্টোরিয়াল থাকছে। ঠিক আছে, গুণিত এটা উপরে যাবে আর এটা নিচে আসবে। ঠিক আছে, তাহলে এখানে একটু হিসাব করো, 2n থেকে n বাদ গেলে থাকছে n মাইনাস টু এর ফ্যাক্টোরিয়াল, আর এইটা হচ্ছে 2n এর ফ্যাক্টোরিয়াল ইকুয়াল 5/2। ঠিক আছে, এবার দেখো এটা হচ্ছে 2n জাতীয় জিনিস, এটাও 2n জাতীয় জিনিস। তাহলে এইটা আর এইটার মধ্যে আমাকে ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, তো এই 2n এর থেকে 2n প্লাস ওয়ান এক বড়, আর আমি বলছি যে বড় তাকে ফ্যাক্টোরিয়াল থেকে বের করে নিয়ে আসলে এক কমে যাবে। তাহলে আমি এখন কি করব, আমি এখন যেটা করব, সেটা হলো এই 2n প্লাস ওয়ানকে ফ্যাক্টোরিয়াল থেকে বের করে নিয়ে আসবো। তাহলে 2n প্লাস ওয়ানকে ফ্যাক্টোরিয়াল থেকে বের করে নিয়ে আসলে এক কমে যাবে, এক কমলে থাকবে 2n ফ্যাক্টোরিয়াল। ওকে ভাই, গণিত নিচে হচ্ছে 2n ফ্যাক্টোরিয়াল। এবার খেয়াল করো, এবার লক্ষ্য করো, ভালো করে খেয়াল করো, এটাও n জাতীয়, এটাও n জাতীয়, কিন্তু এই n এর তুলনায় এটা দুই ছোট। তো বড়টাকে ভাঙাইতে হবে, কয়বার ভাঙাবো, দুইবার, কারণ দুই পরিমাণ কম বেশি। তাহলে এই n কে দুইবার ফ্যাক্টোরিয়াল থেকে বের করে নিয়ে আসবো। একবার বের করে আনলে n মাইনাস ওয়ান, আবার n মাইনাস ওয়ানকে বের করে নিয়ে আসলে n মাইনাস টু এর ফ্যাক্টোরিয়াল হয়। ঠিক আছে, আচ্ছা, আর এখানে আছে কত বলো তো, n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল ইকুয়াল 5/2। ওকে, তাহলে এই যে n কে কয়বার ফ্যাক্টোরিয়াল থেকে বের করে নিয়ে আসলাম, দুইবার। বুঝলাম কিভাবে, কারণ এই যে n থেকে দুই বাদ, যদি এখান থেকে তিন বাদ হতো তাহলে তিনবার ফ্যাক্টোরিয়াল থেকে বের করে নিয়ে আসতাম। এবার আসো ক্যালকুলেশন করি। আমরা দেখতে পাচ্ছি 2n ফ্যাক্টোরিয়াল 2n ফ্যাক্টোরিয়াল কেটে যায়, n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল কেটে যায়। তাহলে এইবার কোনাকুনি গুণ করে দাও, এই 2 এসে এটার সাথে গুণ, 2 এসে এটার সাথে গুণ হলে 4n প্লাস টু, আর এইটা এই 5 এর সাথে গুণ, তাহলে হয়ে গেল 5n স্কোয়ার মাইনাস 5n। এই সবগুলো এক পাশে নিয়ে নাও, তাহলে 5n স্কোয়ার মাইনাস 9n মাইনাস টু ইকুয়াল 0।
এই সবগুলাকে একপাশে নিয়ে নিলাম, ঠিক আছে। এবার এটা মিডল টার্ম করো। এটা যদি আমরা মিডল টার্ম করি তাহলে এন এর দুইটা মান পাবো। ওকে, এন এর দুইটা মান পাবো। এন এর একটা মান পাচ্ছি 2, মিডল টার্ম করলে 2। এন এর আরেকটা মান পাচ্ছি, এন এর আরেকটা মান পাচ্ছি -1/5। একটা মান পাচ্ছি 2 আর আরেকটা মান পাচ্ছি -1/5। তো তোমরা গত ক্লাসে শিখেছো এন কখনো ঋণাত্মক হয় না, তাহলে এই মানটা অগ্রহণযোগ্য, সুতরাং এই মানটা আমরা নিব না, এই মানটা আমরা নিব না। এন এর মান সবসময় কেমন হবে? সবসময় ধনাত্মক হবে, 0 হতে পারে, নো প্রবলেম, কিন্তু ঋণাত্মক হতে পারবে না, ঠিক আছে, ঋণাত্মক হতে পারবে না। তাহলে আমরা এন এর মান বের করে ফেললাম। তো এই অঙ্কটা চলে গেল। এবার আমি তোমাদেরকে আর একটা থিওরি আর একটা বেসিক বুঝাবো আজকের ক্লাসের, এটাই হবে লাস্ট টপিক, ঠিক আছে। আর একটা থিওরি বুঝাবো তোমাদেরকে, আমরা ভালো করে বুঝে নাও এটা। তো আমি এরকম লিখলাম, তিনটা বল, এটা এ বল, এটা বি বল, এটা সি বল। এই তিনটা বলকে আমি বললাম এক সারিতে সাজাইতে বললাম। কত উপায়ে এই তিনটা বলকে তুমি সাজাইতে পারবা এক সারিতে? হ্যাঁ, তোমাকে সাজাইতে হবে এক সারিতে এই তিনটা বলকে। তো তুমি এরকম করতে পারো যে প্রথমে এ বল রাখলা, তারপর বি বল রাখলা, তারপর সি বল রাখলা, ঠিক আছে, এটা একটা উপায় হতে পারে। তারপর কি করতে পারো, প্রথমে এ বল রাখলা, তারপর বি আর সি এর মধ্যে চেঞ্জ করে দিলা, সি বল রাখলা, তারপর বি বল রাখলা, এটা একটা উপায় হতে পারে। আবার হতে পারে এবার তুমি প্রথমে বি বল রাখলা, তারপর তুমি এ আর সি বল রাখলা, এটাও একটা উপায় হতে পারে। এবার প্রথমে বি বলটাই রেখেছো, প্রথমে বি বলটাই রেখেছো, এ আর সি এর মধ্যে চেঞ্জ করে দিলা, যে প্রথমে সি পরে এ, এরকম চেঞ্জ করে দিলা। তো প্রথমে এ রাখা হয়েছে, বি রাখা হয়েছে, প্রথমে কিন্তু সি এখনো রাখা হয় নাই, সি এখনো বাকি। তাহলে তুমি প্রথমে সি বলটা কিন্তু এখনো রাখতে পারো, প্রথমে সি বলটা তুমি চাইলে রাখতে পারো। তো প্রথমে আমি সি বলটা রাখলাম, তাহলে এখানে থাকবে এ বি বল, এ বি বল, আর এ বির মধ্যে আবার চেঞ্জ করে দিলে, প্রথমে সি বল থাকবে, এ বির মধ্যে চেঞ্জ করে দিলে বি, সরি কমাটা হবে না, বি বি এ, ঠিক আছে। তাহলে দেখো তো তিনটা বলকে তুমি সাজাইছো, সুন্দর করে সাজাইছো, নিজেদের মধ্যে সুন্দর করে সাজিয়েছো। যে সাজানোর পর কয়টা ক্ষেত্র পেয়েছো দেখো তো? 6টা না? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। কতদিন শিখছিলা যে যে কয়টা উপাদান আছে তার ফ্যাক্টোরিয়াল হয়, আর একই রকম উপাদান থাকলে সেটা দ্বারা ভাগ করতে হয়। তো 3 ফ্যাক্টোরিয়াল মানে 6 না? 6, এটা কিন্তু গতদিন তোমরা শিখে আসছো, ঠিক আছে। তো একটু খেয়াল করে দেখো, এগুলা কিন্তু এক সারিতে সাজিয়েছি। তার মানে তোমাকে যদি কেউ এখন বলে এন সংখ্যক জিনিস, এন সংখ্যক জিনিস এক সারিতে সারিতে সাজানোর উপায় কত? তাহলে তুমি লিখবা এখানে দেখো তিনটা জিনিস, তার সাজানোর উপায় হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল মানে 6। তাহলে এন সংখ্যক জিনিস, তাহলে এরকম এক সারি, দেখো এক সারিতে সাজাইছো না? এক সারিতে সাজাই, তাহলে এরকম এক সারিতে সাজানোর উপায় কি হবে? তার ফ্যাক্টোরিয়াল, যে কয়টা জিনিস তার ফ্যাক্টোরিয়াল। এখন আমি এরকম বললাম 5 জন মানুষ এক সারিতে নামাজ পড়তে পারবে কত উপায়ে? 5 জন মানুষ। তাহলে আমার প্রশ্ন, তাহলে প্রশ্ন প্রশ্ন হচ্ছে 5 জন মানুষ মানুষ এক সারিতে নামাজ পড়তে পারবে, নামাজ পড়তে পারবে পারবে কত উপায়ে? এক সারিতে। তো আমরা একটু আগে শিখছি এক সারিতে মানে যত আছে ততর ফ্যাক্টোরিয়াল। তার মানে 5 জন আছে 5 ফ্যাক্টোরিয়াল,
5 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, 5 ফ্যাক্টোরিয়াল মানে কত? তাহলে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, 120 উপায়। তাহলে 5 জন মানুষ এক সারিতে নামাজ পড়তে পারবে 120 উপায়। 5 ফ্যাক্টোরিয়াল মানে দেখো 120। ঠিক আছে, তাহলে এক সারিতে সাজানোর উপায় হচ্ছে যতগুলা থাকবে তার ফ্যাক্টোরিয়াল। এবার এক সারি না, আমি বৃত্তাকারে সাজাবো। বৃত্তাকারে সাজাইলে কি হবে? ঠিক আছে, বৃত্তাকারে সাজাইলে কি হবে ভালো করে বুঝবা ভাই। ওকে, আমি এক সারিতে সাজাবো না, বৃত্তাকারে সাজাবো। তো এরকম করলাম, তোমরা ওই যে মালা বা তসবি এগুলো দেখেছো, মুক্তার মালা, তো এটা একটা মালা, এখানে আছে এ নামের একটা মুক্তা, এখানে আছে বি নামের একটা মুক্তা, এইখানে আছে সি নামের একটা মুক্তা, এইখানে আছে ডি নামের একটা মুক্তা। এইরকম 4টা মুক্তা দিয়ে এরকম একটা মালা তৈরি করা আছে। ঠিক আছে, তো এখন তুমি চিন্তা করতেছো যে ভাইয়া এদেরকে সাজাবো, তো একটা সাজানোর উপায় হতে পারে এরকম যে এই যে এ মুক্তাকে একটু এই পাশে দিয়ে দাও, বি টাকে পরে দিয়ে দাও, সি টাকে পরে দিয়ে দাও, ডি টাকে পরে দিয়ে দাও। তার মানে এ মুক্তাটা ছিল এখানে, চলে আসলো এখানে, তাহলে নতুন একটা সজ্জা পাওয়া যাবে হয়তো, আমরা ভাবতেছি, দেখি পাই কিনা। বি এখানে চলে আসলো, তাহলে সি এখানে চলে আসলো, ডি এখানে চলে আসলো। ঠিক আছে, তাহলে এটা আর একটা সাজানো ব্যবস্থা। এখন আসলে তোমার কাছে এটা মনে হচ্ছে আলাদা মালা, কিন্তু তোমার ওই মুক্তাগুলার কাছে এটা আলাদা কোনো, মানে আলাদা একটা সাজানো ব্যবস্থা তোমার কাছে মনে হচ্ছে, কিন্তু এই যে তোমার কাছে যে মুক্তাগুলো আছে এদের কাছে কিন্তু এটা আলাদা কোনো সাজানো ব্যবস্থা না। কেন? দেখো, এই এ আর এ এর আগে কে ছিল এখানে, খেয়াল করো, এই এর বাম পাশে কে ছিল? ডি। আর ডান পাশে কে ছিল? বি। এই ক্ষেত্রে খেয়াল করে দেখো, এর বাম পাশে কে আছে? ডি। ডান পাশে কে আছে? বি। ওই একই জিনিস না? ওই একই জিনিস। তাহলে এ চিন্তা করবে আমার আপেক্ষিক অবস্থানের কোনো তো পরিবর্তন হয়নি, আমার আগের আগের মালাতেও এ এর বাম পাশে ডি ছিল, আর এ এর ডান পাশে বি ছিল, পরের মালাতেও সেম, পরের মালাতেও দেখতে পাচ্ছি একই জিনিস। তার মানে এটা আলাদা কোনো সজ্জা না, এটা একই সজ্জা, এটা মুক্তাগুলার কাছে, মুক্তাগুলার অবস্থানের সাপেক্ষে। তাহলে এটা কি করতে হবে? কি করলে এটা নতুন সজ্জা পাওয়া যাবে? বৃত্তাকারে তুমি যখন কোনো কিছু সাজাবা তখন এইভাবে জাস্ট চেঞ্জ করে দিবা না, এক সারিতে সাজানোর মতো করে চেঞ্জ করে দিবা না। যেমন এখানে এ বি সি, জাস্ট বি আর এ এর মধ্যে ইন্টারচেঞ্জ করে দিলে নতুন একটা সাজানো ব্যবস্থা পাওয়া গেল। বৃত্তাকারে সাজানোর ক্ষেত্রে এরকম করবা না। বৃত্তাকারে সাজানোর ক্ষেত্রে তুমি যেটা করবা সেটা হচ্ছে কোনো একটাকে ফিক্সড ধরে নিবা, নির্দিষ্ট করে নিবা, একটাকে পেরেক দিয়ে পুঁতে দিবা। পেরেক দিয়ে না পুতলে ও চিন্তা করবে আমার আগেও আগেও বামেও ডি ছিল, ডানেও বি ছিল, পরের বারও তো সেম। দেখো এই ক্ষেত্রে এর আগে ডি, আবার পরে বি, এই ক্ষেত্রেও সেম। তাহলে আমরা কি করব? এ কে পেরেক দিয়ে পুঁতে দিব। এইখানে মনে করো এ কে পেরেক দিয়ে পুঁতে দিলাম, এ কে পেরেক দিয়ে পুঁতে দিলাম, পুঁতে দিয়ে এবার এগুলার মধ্যে চেঞ্জ করে দিব। তাহলে আসো দেখি কি হয়। এ কে পেরেক দিয়ে আমরা পুঁতে রেখেছি, এই জায়গায় এ কে পেরেক দিয়ে পুঁতে রেখেছি, তার মানে এ আর নড়বে না, কিন্তু এগুলা তো নড়তে পারবে। তাহলে বি এখান থেকে চলে আসলো এই জায়গায়, ঠিক আছে, ডি মনে করে এখান থেকে চলে আসলো এই জায়গায়, সি এখান থেকে চলে আসলো এই জায়গায়। এবার দেখো তো আপেক্ষিক অবস্থানের পরিবর্তন হয়েছে না? আপেক্ষিক অবস্থানে কিন্তু পরিবর্তন হয়েছে। এ মুক্তাটা দেখবে আমার বাম পাশে কিন্তু এখন সি, আর ডান পাশে এখন ডি। অথচ আগে কি ছিল? বাম পাশে ছিল ডি আর ডান পাশে ছিল বি। এখন কি সেটা আছে? এখন সেটা নাই। তাহলে এটা একটা আলাদা সজ্জা। তার মানে বৃত্তাকারে কোনো কিছু সাজাইতে গেলে একজনকে ফিক্সড করে নিতে হবে, কাঁটা দিয়ে পুঁতে দিতে হবে একজনকে। তো যে ফিক্সড সে তো নড়বে না, চড়বে না, তাহলে ওর কি বিন্যাসের মধ্যে কোনো কন্ট্রিবিউশন আছে?
ওর কিন্তু বিন্যাসের মধ্যে কোনো কন্ট্রিবিউশন নাই। বিন্যাস মানেই নড়াচড়া করবে, নতুন নতুন ভাবে নতুন নতুন গঠন তৈরি করবে। তো যে ফিক্সড সে তো নড়াচড়াই করতে পারছে না, তার মানে ওর কোনো অবদানই নাই, ওর কোনো ভূমিকাই নেই সেই বিন্যাসের মধ্যে। তার মানে এই যাকে তুমি ফিক্সড করে দিছো তাকে টোটাল হিসাব থেকে বাদ দিতে হবে। তো এইখানে ছিল চারটা মুক্তা, চারটা মুক্তা, তাহলে চারটা মুক্তা থেকে একটা ফিক্সড, সেটা বাদ দিয়ে দিতে হবে। দিলে কি আসবে? সেটার ফ্যাক্টোরিয়াল। আমরা একটু আগে শিখছিলাম এন সংখ্যক জিনিস এক সারিতে সাজালে কি হয়? এন ফ্যাক্টোরিয়াল। তাহলে এন সংখ্যক জিনিস বৃত্তাকারে সাজালে এখন কি সূত্র হবে? তাহলে এন সংখ্যক জিনিস বৃত্তাকারে সাজালে, এন সংখ্যক জিনিস বৃত্তাকারে, বৃত্তাকারে সাজালে একজনকে ফিক্সড করতে হবে। তাহলে এন এর মধ্যে একজনকে ফিক্সড করো মানে একজন বিন্যাস থেকে বাদ। তাহলে এন মাইনাস ওয়ান, ওই যে একজন বাদ, মাইনাস ওয়ানের ফ্যাক্টোরিয়াল। তাহলে ভাই বৃত্তাকারে কোনো কিছু সাজাইলে তার জন্য ফর্মুলা হচ্ছে এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, আর এক সারিতে সাজাইলে তার জন্য ফর্মুলা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল। এইটুক জিনিস বুঝেছো কিনা বলো? আর মাইনাস ওয়ান কেন বাদ গেল? এইটুক জিনিস বুঝছো কিনা একটু চিন্তা করো। মাইনাস ওয়ান বাদ গেছে, ওই যে একজনকে পেরেক দিয়ে পুঁতে দিছো, আঠা দিয়ে লাগাই দিছে, ও তো নড়াচড়া করতে পারছে না, তাহলে ও নড়াচড়া করবে না, তার মানে বিন্যাসের মধ্যে ওর কোনো ভূমিকা নাই, সুতরাং ওকে বাদ দিতে হবে ভাই, ওকে বাদ দিতে হবে। তাই আমরা এক বাদ দিয়েছি, ঠিক আছে? তাহলে এখন থেকে সহজ কথা হচ্ছে এক সারিতে সাজাইলে এন ফ্যাক্টোরিয়াল, আর বৃত্তাকারে সাজাইলে এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। এবার আবার এর মধ্যে কথা আছে, এর মধ্যে কথা আছে, যদি বস্তুবাচক জিনিস হয়, বস্তুবাচক বস্তুবাচক জিনিস হলে তার জন্য ফর্মুলা হবে এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল বাই 2। আর যদি প্রাণীবাচক জিনিস হয়, প্রাণীবাচক জিনিস হলে তার জন্য ফর্মুলা হবে এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। এক্ষেত্রে 2 দ্বারা ভাগ না। এখন চিন্তা করতেছো কেন 2 দ্বারা ভাগ না? আমার কাছে মালা নেই, আমি মনে ইমাজিন করো আমার হাতে একটা গোলাকার মালা আছে, এরকম একটা গোলাকার মালা আছে, এখানে আছে এ মুক্তা, এখানে আছে বি মুক্তা, এখানে আছে সি মুক্তা, এখানে আছে ডি মুক্তা। আমি এইভাবে মালাটা ধরে রাখছি তোমাদের সামনে। তাহলে একটু খেয়াল করে দেখো তো, ওপরে আছে এ, নিচে আছে সি, এখানে আছে আমার ডান হাতে আছে বি, আর বাম হাতে আছে কি ডি। আমার এই দিক থেকে আমি দেখতে পাচ্ছি আমার ডান হাতে আছে বি মুক্তা আর বাম হাতে আছে ডি মুক্তা। কিন্তু তুমি ওই পাশ থেকে কি লক্ষ্য করছো? ক্যামেরার ওই পাশ থেকে তুমি যখন লক্ষ্য করছো, তুমি এইভাবে ওই মালাটাকে এইভাবে ধরো তো, এইভাবে ধরলে দেখো তোমার ক্ষেত্রে উল্টা হয়ে যাচ্ছে না? আমার ডান দিক তোমার বাম দিক, আর তোমার বাম দিক আমার ডান দিক, ঠিক আছে? আমার ডান দিক তোমার বাম দিক, আর আমার বাম দিক তোমার ডান দিক, দেখো তো উল্টা হয়ে যাচ্ছে না? অর্থাৎ আমার ডান হাতে যেই মুক্তাটা আছে বি মুক্তা, এইটা কিন্তু তোমার বাম হাতে আছে, আর বাম হাতে যে ডি মুক্তাটা আমার হাতে, এটা কিন্তু তোমার ডান হাতে আছে। তাহলে 2টা আলাদা জিনিস চলে আসছে, আমার ক্ষেত্রে একটা, তোমার ক্ষেত্রে একটা। কিন্তু বলো তো মালাটা তো সেম, ওই একটা মালাই না? ওই একটাই মালা, কিন্তু চলে আসছে একটা ক্লকওয়াইজ ক্ষেত্র আর একটা চলে আসছে অ্যান্টি ক্লকওয়াইজ ক্ষেত্র, কিন্তু 2টা তো সেম, 2টা সেম বিন্যাস বুঝায়। একটু আগে আমরা এই জিনিসটা দেখেছিলাম, একটু আগে আমরা এই জিনিসটা দেখছিলাম। এই যে দেখো এটার ক্ষেত্রে, দেখো এটার ক্ষেত্রে চিন্তা করো, এই মুক্তাটা আমি আমি যখন ধরে থাকবো, আমি এই এই পাশ থেকে যখন আর এটা স্বচ্ছ আয়না হয়, আমি এই পাশ থেকে যখন লক্ষ্য করবো এখানে বি আর এখানে ডি, আর এটা যে স্বচ্ছ আয়না হয়, ওই পাশ থেকে কেউ লক্ষ্য করলে তার ঠিক উল্টা হবে। আমার সামনাসামনি যদি দাঁড়ায় থাকে, তাহলে আমার ডান দিকে ছিল বি, কিন্তু ওর বাম দিকে থাকবে বি, আর ডান দিকে থাকবে ডি, ওর উল্টাটা, উল্টাটা হবে ওর ক্ষেত্রে। কিন্তু এটা তো সেই একই মালা, কিন্তু 2টা আলাদা ক্ষেত্রের জন্য একটা মালা। তাহলে 2টা আলাদা ক্ষেত্র এক হয়ে গেল, 2টা ভিন্ন ক্ষেত্র এক হয়ে গেল, 2টা আলাদা জিনিস এক হয়ে গেল। তাহলে দেখো তো 2টা আলাদা জিনিস একটা হয়ে যাওয়া মানে কি? অর্ধেক হয়ে যাওয়া না? 2টা আলাদা জিনিস একটা হয়ে যাওয়া মানে অর্ধেক হয়ে যাওয়া। কোনো কিছুকে অর্ধেক করতে গেলে কত দ্বারা ভাগ করতে হয়? 2 দ্বারা ভাগ করতে হয়। এই জন্য বস্তুবাচক জিনিস যখন মালা বা তসবি, মুক্তার মালা এই টাইপের জিনিস আসবে, তখন 2 দ্বারা ভাগ করবা। তাহলে বৃত্তাকারে কোনো মুক্তার মালা, কোনো তসবি এগুলাকে যদি সাজায়, তার জন্য ফর্মুলা হচ্ছে
n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল বাই টু, n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল বাই টু, টু দ্বারা কেন ভাগ? ক্লকওয়াইজ আমি যেটা লক্ষ্য করছি তুমি সেই জিনিসই অ্যান্টি ক্লকওয়াইজ দেখতেছো, দুইটা মিলে একই জিনিস দেখতেছি, তাহলে দুইটা একটা হয়ে যাচ্ছে। দুইটা এক হয়ে গেলে কত দ্বারা ভাগ করতে হয়? এই দুই এক হয়ে গেলে কত দ্বারা ভাগ করতে হয়? দুই দ্বারা ভাগ করতে হয় না? দুই এক হয়ে গেলে দুই দ্বারা ভাগ করতে হয়, তাই দুই দ্বারা ভাগ করছি, ঠিক আছে। কিন্তু মানুষ যখন বৃত্তাকার টেবিলে বসবে, ধরে নাও তোমার বাড়িতে আমাকে দাওয়াত করছো, আমি খেতে গেছি, তোমার ফ্যামিলি মেম্বারদের সঙ্গে আমি একটা গোল টেবিলে বসে খাচ্ছি, তুমি কি আমাকে এভাবে তুলে এই গোল টেবিল সহ মানুষগুলোকে তুলে এভাবে ধরতে পারবা? এরকম করে ধরে দেখাইতে পারবা যে দেখো আমরা এইভাবে বসে খাচ্ছি? দেখাইতে পারবা না। ওপাশ থেকে কি দেখতে পারবে? দেখতে পারবে। দ্বিতীয় কথা হচ্ছে যে এটা হচ্ছে প্রাণীবাচক জিনিস, প্রাণীবাচক জিনিসের উল্টা সিধা থাকে, আর বস্তুবাচক জিনিস মুক্তা এর উল্টা সিধা দিক থাকে না। তসবির এই পাশে উল্টা নাকি ওই পাশে উল্টা বুঝবা কিভাবে? উল্টা সিধা দিক থাকে না, কিন্তু মানুষের উল্টা সিধা দিক থাকে না। আমার মাথা উপরে পা নিচে উল্টার সিধা দিক আছে, সুতরাং আমাকে তো তুমি ওইভাবে তুলে ধরে দেখাইতে পারবে না। সো মানুষের ক্ষেত্রে এক কথায় প্রাণীবাচক জিনিসের ক্ষেত্রে টু দ্বারা ভাগ নাই। তাহলে এই জিনিসটা যেন মাথায় থাকে। তাহলে আমি যদি এখন এরকম অঙ্ক দিই তোমাকে যে 60টি মুক্তা দিয়ে বৃত্তাকার মালা তৈরির উপায় কত? মালা ভাই বস্তুবাচক, তাহলে আমরা ফর্মুলা কি জানি বলতো? n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল বাই দুই, n এর মান এখানে 7, তাহলে 7 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল বাই দুই। কেউ যদি জিজ্ঞেস করে এক কেন বিয়োগ গেছে, বলতে পারবে না। বৃত্তাকারে কোনো কিছু সাজাইতে গেলে একজনকে ফিক্সড রাখতে হয়, সেই একজনকে বাদ দিতে হয়, ওর কোনো কন্ট্রিবিউশন নাই বিন্যাসের মধ্যে, ওই জন্য এক বাদ। আর দুই দ্বারা কেন ভাগ? বস্তুবাচক জিনিসের উল্টা সিধা দিক নাই, এদিক থেকেও দেখতে যা, ওই দিক থেকেও দেখতে ওই দিক থেকে দেখতে উল্টা জিনিস লাগে না, একই জিনিস। এদিক থেকে দেখছি যা, ওই দিক থেকে দেখছি একই জিনিস। একটা মালা পড়ে আছে, একটা তসবি পড়ে আছে, তসবির উল্টা সিধা দিক হয় না। তাহলে এইভাবে চিন্তা করবা, তাহলে ওদের ক্ষেত্রে দুই দ্বারা ভাগ। কিন্তু এটা যদি 60টা মানুষ হতো, 60টা মানুষ যদি বৃত্তাকার টেবিলে কত উপায়ে গোল টেবিল বৈঠক করতে পারবে? 60টি মানুষ কত উপায়ে গোল টেবিল বৈঠক করতে পারবে? 60টি মানুষ কত উপায়ে গোল টেবিল বৈঠক করতে পারবে? তখন লিখতে হবে 7 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। মানুষের উল্টা সিধা দিক আছে, এই জন্য মানুষের ক্ষেত্রে আমরা আর টু দ্বারা ভাগ করছি না। এভাবে চিন্তা করবা। যদিও মূল কারণটা আমি বেসিকের মধ্যে আলোচনা করছি, তুমি সহজভাবে বোঝার জন্য এইভাবে চিন্তা করবা। তসবির উল্টা সিধা দিক হয় না, তাহলে তসবির ক্ষেত্রে এই পাশও যা দেখতে ওই পাশও তা দেখতে, তাহলে দুইটা বিন্যাস একই, তাহলে দুইটা এক হয়ে যাচ্ছে, মানে দুই দ্বারা ভাগ করতে হবে। কিন্তু মানুষের ক্ষেত্রে তো উল্টা সিধা দিক আছে, আমার এই দিক থেকে দেখতে যেরকম, এই দিক থেকে কি দেখতে ওই রকম না। কিন্তু একটা তসবি থাকলে ভালো হতো। একটা তসবি দেখবা এই পাশে যেরকম এই পাশে ঠিক একই রকম, তাহলে দুই পিঠ একই রকম, ওই জন্য দুইটা জিনিস একই রকম একটা হয়ে যাচ্ছে, এই জন্য দুই দ্বারা ভাগ। এইভাবে চিন্তা করে মনে রাখবা, যদিও আমি বেসিক কারণটা আগে বলেছি, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা ক্লাসটা বুঝেছো। ক্লাসটা ভালো করে 2 মিনিট করে দেখবা আর লিখবা, নোট করবা, কোনো প্রবলেম হলে অফিসে চলে আসবা। তো সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।